আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তা আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একেবারে সকালবেলা সবাই শুয়ে আছে, তো আমি একটু বাগানে হাঁটছি ঘরের সামনে। তো গত বছর যে আমার অপরাজিতা যে গাছটা ছিল বিশাল বড়, সেই গাছে এত ফুল ধরেছিল যে কি বলবো, সেটা থেকে মানে এত বিচি হয়েছে যে নিজে নিজেই বিচিগুলি নিচে পড়ে জায়গায় জায়গায় এত অপরাজিতা গাছ হয়েছে যে আমার বাড়ির সামনেটা একেবারে ভরে গেছে অপরাজিতা গাছে। তো অপরাজিতা গাছ দেখা গেছে কোথাও সকাল সন্ধ্যা গাছকে পেঁচিয়ে উঠছে। এই যে দেখুন এখানে কেমন সকাল সন্ধ্যা গাছকে আঁকড়ে ধরেছে অপরাজিতা গাছ, আবার কোনোটা একেবারে কাঁঠাল গাছকে ধরেছে। তো এরকম ছোট ছোট অনেক গাছ হয়েছে, ছোট ছোট গাছে অনেক অপরাজিতা ফুল ফুটেছে, দেখলে আসলে মন ভরে যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার হাসনাহেনা গাছের ফুলগুলি কতটা সুন্দর ফুল ছিল, থোকা থোকা, কিন্তু প্রতিদিন অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছের ফুলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে গাছটা, এটা কিন্তু ঢাকা থেকে আসার সময় নার্সারি থেকে কিনেছিলাম, এখানে লাগিয়েছি। গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো সকালবেলা এখন 8টা বাজে, দুধ দিয়ে গেছে পাশের বাড়ি থেকে। তো আমি ভাবলাম যে ঢাকায় যাওয়ার আগে কিছু দুধ জমাতে থাকি, যেহেতু ঢাকায় গিয়ে পিওর দুধটা আর পাওয়া যায় না। তো আমি এখন থেকে দুধ জমাতে শুরু করলাম, ভাবছি যে কয়েকদিন পর ঢাকায় চলে যাব। এজন্য দুধ নিচ্ছি প্রতিদিন 4-5 কেজি করে যদি জমাই তো মোটামুটি 4-5 দিনে বেশ ভালোই দুধ হবে, এটা ভেবে দুধ নিয়েছি। এখানে আজকে 4 কেজি। এই যে আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আজকেও বোতলটা দিয়ে এই যে হাফ লিটার দুধ ঝাঁকিয়ে এই বাটারটা বের করেছি। তো আমি আমার আগের যে ব্লগ 12 নম্বর ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম বোতল ঝাঁকিয়ে কিভাবে বাটার তৈরি করা হয়। তো আজকেও আমি সেম প্রসেসেই বোতল ঝাঁকিয়ে কিন্তু আমি বাটার তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বরফ পানি, তো এটাতে আমি দিয়ে বাটারটা কিন্তু তুলেছি। তো আজকে আমি বাটারটা দিয়ে কিভাবে ঘি তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই তো আমার বাটারের জন্য কিন্তু আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু তাপে আস্তে আস্তে অটোমেটিকই গলে যাবে। গলে এটা দুধটা যে আছে সেই দুধটা বা পানিটা যাই থাকুক সেটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে কিন্তু বাটারের যে অয়েলটা ঘিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা থেকে যাবে, আর বাকি সব কিছুই কিন্তু শুকিয়ে যাবে, দুধ এবং পানি। তো দেখতে থাকুন আস্তে আস্তে কেমন করে হচ্ছে। এই যে অবস্থায় এসেছে, এই মুহূর্তে কিন্তু আগুনটা একটু কমিয়ে যদি আমি আস্তে আস্তে করে এটা জাল করতে থাকি তাহলে অটোমেটিক ঘিটা বেরিয়ে আসবে। এত সুন্দর গন্ধ ঘিয়ের বেরিয়েছে কি আর বলবো। আপনারা যদি করেন তাহলে একমাত্র তখনই আপনারা গন্ধটা পেলে বুঝতে পারবেন যে এটার এত সুন্দর ফ্লেভার যে আসল ঘিয়ের, এটা না করলে আসলে বোঝা যায় না। তো অবশ্যই ট্রাই করে দেখবেন।
এই তো দেখুন আমার ঘিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা গরম বলে আমি কৌটাতে না ঢেলে এখন আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো আমার আজকের বাটার দিয়ে এইটুকু ঘি হয়েছে। তো আমি কিন্তু এতদিনে মোটামুটি বাড়িতে তো এসেছি, আপনারা জানেন অনেক দিন হয়েছে। দেখুন আমি কিন্তু ঘি এখানে করেছি, আরও ছিল। তো ঈদের দিন কিন্তু আমি অনেকটা ঘি ব্যবহার করেছি। আর এখানে এই যে বাটার, মেয়েরা কিন্তু প্রতিদিনই এটা দিয়ে পরোটা ডিম ভাজি করে খাচ্ছে। তারপরও দেখুন প্রায় কৌটাটা ভরে গেছে। তো এতদিনে আরও হয়তো অনেকটা থাকতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই দিন যে লবণের ইলিশে যে বড়া বানিয়েছিলাম, তার যে মাথা এবং লেজ ছিল সেটা দিয়ে বলেছিলাম ওই দিন যে অন্য কিছু রান্না করব। তো আমি আজকে এটা দিয়ে কাঁঠাল বিচি রান্না করব। এই যে কাঁঠাল বিচিগুলিকে এইভাবে করে আমি একটু থেতলে নিয়েছি। তো এটাকে আমি এখন রান্না করব। তো আমরা তো মোটামুটি অনেক দিন হয়ে গেল ঈদের পরে। তো ঈদের পরে আমরা অনেক জায়গা ঘুরে আসলাম। তারপর বাড়িতে এসে এখন তো আর মাংস খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু অন্য কিছু রান্না করি। তো চলুন দেখি কিভাবে রান্না করছি। এই তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন। রসুনটাকেও আমি থেতলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা পরিমাণ মতো যে যেমন খেতে পছন্দ করে। এখন কিন্তু আমি লবণটা দিব না, যেহেতু এটা লবণের ইলিশ দিয়ে রান্না করছি, তাই আমি তরকারিটা অর্ধেক হয়ে যাওয়ার পরে লবণটা টেস্ট করে দেখব। যদি লবণ লাগে তবে একটু দিব, না হলে কিন্তু লবণ দিব না, কারণ লবণের ইলিশে কিন্তু প্রচুর লবণ থাকে। তো দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ এবং মরিচ। এর মধ্যে কিন্তু আলাদা তেমন কোনো মশলার প্রয়োজন নেই, কারণ এটা অতিরিক্ত কোনো মশলার তরকারি নয়। একটু পানি দিয়ে আমি এটাকে সামান্য একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি লবণের ইলিশগুলি দিয়ে দিব, দিয়ে একসাথেই কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কাঁঠাল বিচিগুলি দিয়ে দিব। এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি বিচিগুলিকে দিয়ে দিচ্ছি। এই যে আমি অল্প একটু পানি দিয়েছি, এখানে কিন্তু খুব বেশি পানি দিব না, এটা পানিটা শুকিয়ে যাবে। তারপর এটাকে একদম ভাজা ভাজা করে নিব লাল করে, তাই পানিটা খুব বেশি না, শুধু যতটুকু সিদ্ধ হতে যতটুকু পানি লাগে এই পরিমাণ পানি দিব। এই যে এটাকে এরকম অল্প তাপে রেখে আমি অনেকক্ষণ ধরে এরকম উল্টে পাল্টে আরও কিন্তু তেল লেগেছে আমার। এটা একটু পর পর আমি একটু একটু করে তেল দিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে নেড়ে নেড়ে এরকম ভাজা ভাজা করেছি। দেখুন এটা কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব, হয়ে গেছে আমার তরকারি। এই যে আমার ঈদের দিনে রান্না করা মাংস প্রায় শেষ। এই যে ভাজা ভাজা একেবারে কালো মাংস হয়ে গেছে। তো যেহেতু প্রায় শেষ হয়ে গেছে, তো মেয়েরা তো মোটামুটি মাংস একটু পছন্দই করে। দেখা যায় বেলায় বেলায় অন্তত 2 পিস 1 পিস নিয়ে খায়। তো ভাবলাম যে আমি আজকে আরেক পাতিল মাংস রান্না করে রাখি। তো এই তো এখানে আমি মোটামুটি আরেক পাতিল মাংস নিয়েছি। তাই এখন আমি এটাকে রান্না করব। এখানে আমি তেল দিয়েছি, তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই তো আমার দুপুরের রান্না মোটামুটি শেষ। দুপুরবেলা তো দেখলেন আপনারা কাঁঠাল বিচি রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, আর এখানে একটু পুঁই শাক রান্না করলাম। পুঁই শাকটা
পুঁই শাকটা কিন্তু আমি সাদা ভাজি করেছি, এটা কিন্তু মাছ বা মরিচ হলুদ কিছুই দেইনি। তো গিয়েছিলাম একটু গ্রামের বাজারে। গ্রামের কিন্তু আমাদের বাড়ির খুব বেশি দূরে নয়, কাছেই একটা বাজার আছে। তো সেখানে কিন্তু মোটামুটি ভালোই জামা কাপড় পাওয়া যায়, তো দামেও কিন্তু খুব বেশি নয়। তো ভাবলাম যে বাসায় পরার যে জামা কাপড়গুলি, বাসায় গেলে আবার কি লকডাউনের জন্য মার্কেট খোলা থাকে না বন্ধ থাকে, তো এই জন্য বাসায় পরার কিছু জামা কেনার জন্য গিয়েছিলাম। মজার বিষয় হলো গ্রামে কিন্তু লকডাউনেও 3 পিসের দোকান, মানে মোটামুটি সব দোকানপাটি কিন্তু খোলা থাকে। তো এই জন্য আমরা কিছু কাপড় চোপড় কিনেছি। তো আপনাদেরকে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। খুব বেশি দামি নয়, মিডিয়াম দামের মধ্যে বাসায় পরা জামাগুলি কিনেছি। এগুলি হলো বড় মেয়ের জন্য। এই 4টা হলো বড় মেয়ের, আর কিছু আছে আমার জন্য কিনেছি। তো জামাগুলি কিন্তু মোটামুটি খারাপ না, দামের তুলনায় কিন্তু জামাগুলি ভালো হয়েছে। এই যে এটা হলো লাল কালারের একটা ড্রেস, এটা আমার মেয়ের খুব পছন্দ, ওর পছন্দে এটা কিনেছে। এটা আমার পছন্দে কিনেছি, এটাও আমার পছন্দে কিনেছি, এটা আবার ওর পছন্দে কিনেছে। এটা গ্রামীণ চেকের মধ্যে একটা 3 পিস। আর আমার এখানে যেগুলি কিনেছি, এটা হলো ছোট মেয়ের জন্য একটা গজ কাপড় এনেছি, একটা জামা বানিয়ে দেব। আর এই তো এখানে একটা 3 পিস, এটা এটা আমার জন্য কিনেছি। এটাও একটা 3 পিস, অতটা আমি খুলে ডিটেলসে দেখালাম না। আর এখানে আছে আমার, এটা আমার একটা সালোয়ারের কাপড়, আর এটা হলো একটা জামার কাপড়, বেক্সি বয়েলের গজ কাপড় এনেছি। এটা দিয়ে আমি একটা কামিজ বানাবো। আর এটাও একটা 3 পিস, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে এই 3 পিসটা। হলো ওড়নাটা, আর এটা হলো জামার পিস। এটা হলো ফ্রন্ট সাইড। দেখুন জামাটা কিন্তু বিশাল বড়, এত বড় জামা যে 2টা জামা বানানো যাবে, এত বড় জামার কাপড় দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, তাই কিন্তু আমি জামার 3 পিসটা কিন্তু আমি নিয়েছি। আর এই তো এখানে এসে এই তো ছোট মেয়ের ক্রিম শেষ হয়ে গেছে, তাই একটা ক্রিম কিনেছি এখানে নিভিয়া সফট কিনেছি, একটা শ্যাম্পু সানসিল্ক, এবং কিনেছি একটা ফেস ওয়াশ হিমালয়া। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।